সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আপনারা এখনই দ্বিতীয় পর্ব দেখতে চলেছেন। প্রথম পর্বটি ডিলিট হয়েছে কোর্টের অর্ডারে। আপনাদেরকে যেটা বলার, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কোনোদিন কোথাও রাজনীতিতে নামিনি, করিনি। আজকে বাংলায় যে পরিস্থিতি চলছে, আগুন জ্বলছে, লক্ষ কোটি মানুষ পথে নেমেছেন। এর মধ্যে অরাজনৈতিক লোক যেমন আছেন তেমন রাজনৈতিক লোকও আছেন, আমি সেটা দেখছি বা বুঝতে পারছি। তবে আমার এই অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক মনোভাব নিয়ে নয়, একদম সাধারণ যারা বিচার চায় আমি তাদের দলে। আজকে আমি যে সাবজেক্টটার উপরে বেস করে এই অভিযান বা পর্ব বা ভিডিওগুলো করছি, প্যারানরমাল সায়েন্স, এটি করবার জন্য আমি কোনো রাজনৈতিক দলকে আঘাত করছি না, বা কোনো ব্যক্তি বা কোনো কমিটি বা সমিতি, কোম্পানি, কাউকে আঘাত করার আমার উদ্দেশ্য নেই। এটা আমার কন্টেন্ট, আপনারা জানেন, এতদিন ধরে আমার প্রোগ্রাম যারা দেখছেন, এটা আমার কন্টেন্ট। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিদেশে এই প্যারানরমাল সায়েন্স এডুকেশনের সাথে যুক্ত আছে, কিন্তু আমাদের দেশে এটাকে মান্যতা দেওয়া হয় না। কিন্তু আমি আমার জীবনটা এর ভেতরেই রেখে দিয়েছি, আমি এর থেকে বেরোতে পারিনি আর বেরোতে চাইও না। আমি এর মধ্যেই থেকে মরতে চাই। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ভাবনা। আমরা এই মুহূর্তে সেই অভিশপ্ত আর.জি. কর হসপিটালের সামনে এসে গেছি। ব্রিজের ওপরে ওই দেখা যাচ্ছে আর.জি. কর হসপিটাল। এখানেই 9 তারিখ ঘটে গেছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা, আর যার রেস আজ শুধু রাজ্য নয়, দেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই সেই অভিশপ্ত আর.জি. কর, যেখানে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে 9 তারিখ ভোরবেলা। আর কোনোদিনও এই গেট পার হবে না, আর কোনোদিন স্বপ্ন নিয়ে এখানে ঢুকবে না। খুব দুঃখজনক। এই আর.জি. কর যেন আজ আমার কাছে অনেক অচেনা মনে হচ্ছে। আমি কোনোদিন এখানে আসিনি, যেন একটা যন্ত্রণা, বাতাসে যেন একটা যন্ত্রণা মিশে রয়েছে। এখানে যে একটা ভাইব্রেশন, সেটাতেও মনে হচ্ছে যেন কেউ যেন কাঁদছে এখানে। খুব খারাপ লাগছে। যত আমি ভাবছি ততই আমার ভেতরটা যেন যন্ত্রণায় কুঁকড়ে উঠছে। আমরা এখন পানিহাটি শ্মশানে রয়েছি, সব আপনারা দেখলেন। আমি এই মুহূর্তে পানিহাটি শ্মশান ত্যাগ করে যাচ্ছি। আপনারা ভাবতে পারেন যার মেয়েটাকে এভাবে ধর্ষণ করা হলো, যার মেয়েটাকে এভাবে মেরে ফেলা হলো আর.জি. কর হসপিটালের মধ্যে, সেই মেয়ের বাবা মায়ের কাছে রক্ষণের কি পক্ষে আমি বিশ্বনাথ। এই মুহূর্তে রয়েছে আমি ডক্টর প্ল্যানচেটের দ্বিতীয় পর্বে। সঙ্গে আছেন আপনারা।
অনুষ্ঠান শুরুর পূর্বে আমি একটা কথা একটু বলে নিতে চাই আমার সমস্ত সম্মানীয় ভিউয়ার্সদের জন্য, যে আপনারা বিভিন্ন আঙ্গিকে আমার অনুষ্ঠানটি দেখছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষও দেখছেন। যার যেমনই লাগুক, আমি আমার বক্তব্যটা আপনাদেরকে শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই প্ল্যানচেট অনুষ্ঠানটি করছি না। এবং আপনারা আজকে জেনে নিন, এটা আপনারা হয়তো জানেন না, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। কোনোদিন কোনো রাজনৈতিক সভা সমাবেশ মিটিং মিছিলে আমি যাইনি। আর আমি রাজনৈতিক জিনিসটাও বুঝি না ঠিক, আর বুঝবার চেষ্টাও করিনি কোনোদিন। তো এটাই আপনাদেরকে বলার ছিল। আপনারা অনুষ্ঠানটি যে যেভাবেই দেখছেন দেখুন, কিন্তু আমাকে কখনো কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল গ্রাউন্ডে ফেলবার চেষ্টা করবেন না। আমি রাজনীতির লোক নই। রাজনীতি করতে গেলে যোগ্যতা লাগে, আমার সে যোগ্যতা নেই। যাই হোক, আমি এখন প্ল্যানচেটের দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। সঙ্গে আছেন আপনারা। আপনাদের বেশ কদিনের অপেক্ষার অবসান। ভয়ঙ্কর কিছু তথ্য তুলব। আজকে আমি বিশেষ একটি যন্ত্রের ব্যবহার নেব, সাহায্য নেব, সেটা হচ্ছে স্পিড বক্স। এটি হচ্ছে স্পিড বক্স, যাতে বিদেহী আত্মার উপস্থিত হতে এবং তার আত্মপ্রকাশ ঘটাতে অনেকটা সহজ হয়। অত্যন্ত সেন্টিমেন্টাল বিষয়, হৃদয় বিদারক বিষয়, তবুও আমি এই অনুষ্ঠানটি করে চলেছি। সন্দীপ ঘোষ সব জানে, ওকে ধরলেই সব বেরিয়ে আসবে। না না, এটা আমি বলিনি, এটা প্ল্যানচেট থেকেই উঠে এসেছিল, সেই তথ্যটাই দিয়েছি। এবং আমার ভিডিও বেরোবার পরের দিনই সিবিআই তলব করে এবং তারপরেই তাকে ওঠানো হয়, এবং তারপর থেকে শুরু হয় ম্যারাথন জেরা। কিন্তু ম্যারাথন জেরাতে কি উঠে এলো? কিছু কি উঠে এলো? নাকি উঠে এলেও জনসাধারণের মধ্যে সেটি প্রকাশ করা হচ্ছে না? প্রশ্ন তো অনেক থাকছে। আজকে এতদিন ধরে কন্টিনিউ জেরা চলছে, সঞ্জয় রায় ছাড়া আর কেউ ধরা পড়লো না। পলিগ্রাফি টেস্ট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। কি হবে তাতে? অপরাধীর কাছে কি পৌঁছানো যাবে? বলবো সবটাই। সেই সঞ্জয় রায় একাই গরাদের পিছনে রয়েছে, আর তার প্রতিনিয়ত প্রতিদিন মতামত পাল্টানো। আজ একটা বললে পরের দিন আরেকটা বলছে। কখনো হাসছে, হেসে বলছে আমি করেছি এইসব, ফাঁসি দিন। আবার একবার কাঁদছে, বলছে আমি দোষী নই, আমার মাথার উপর অনেক চাপ, আমাকে ফাঁসানো হয়েছে। 2004 সালের 14 আগস্ট আমাদের এই বাংলাতে একটা ফাঁসি হয়েছিল, খুন ধর্ষণ এই অপরাধে। হ্যাঁ, ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা বলছি, বাঁকুড়ার ছেলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। ধনঞ্জয় আর একটা রূপ যেন সঞ্জয়ের মধ্যে এসে উপস্থিত হয়েছে। সরকারের শান্তি নেই, মনে শান্তি নেই, খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে অনেকের। আমি এই মুহূর্তে বলে দিতে পারি নামগুলো, লিস্টে আমার হাত ভরে যাবে, নাম শেষ হবে না। এতগুলো মানুষের নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে ওই 31 বর্ষীয়া, যে গত 8 মাস যাবত প্রতি মুহূর্তে ফিল করত একটা চক্রান্তের শিকার হতে চলেছে। নাইট ডিউটি করতে ভয় পেত, এ কথা সে তার অতি প্রিয়জনদেরও আকার ইঙ্গিতে বুঝিয়েছিল। ওই আরজিকর হসপিটালের এমন কিছু সিন্ডিকেট বা র্যাকেটের কথা জেনে গেছিল। মৃতদেহ পাচার হতো, অর্গান পাচার হতো, অঙ্গ প্রত্যঙ্গ পাচার হতো, শিশু পাচার হতো। টেন্ডার পাইয়ে দেওয়ার জন্যও টাকা পয়সা খাওয়া হতো। যে কষ্ট করে এত স্বপ্ন নিয়ে ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে আসতো, তাদেরকে পাস করাবার জন্যও টাকা নেওয়া হতো লাখ লাখ। এমনকি এতখানি ঘৃণিত প্রাণী এই সন্দীপ ঘোষ, এতখানি জঘন্য ঘৃণিত প্রাণী একটা, মানুষ বলতে লজ্জা করলো। মাফ করবেন আমার দৃষ্টতা, আমার দর্শকদের বলছি।
এই লোকটি, এই সন্দীপ ঘোষ লোকটি হসপিটালের বজ্র পদার্থগুলিকেও নিয়েও ব্যবসা করেছে। কি ভয়ঙ্কর, কতখানি খারাপ, কতখানি শয়তান। ফেলে দেওয়া জিনিস, বজ্র পদার্থ, সেগুলোকে নিয়েও ব্যবসা করেছে। ভাবুন তো একবার, এই বজ্র পদার্থ ফেলে দেওয়া জিনিসগুলো আবার যখন ব্যবহার হবে, তাহলে সেই মানুষগুলির যাদের ব্যবহার হয়েছিল তার শরীরে যদি ভয়ঙ্কর রোগ থাকে, সেই রোগগুলো তো ট্রান্সফার হচ্ছে। এত টাকার লোভ সন্দীপ ঘোষের। সিবিআইটা নিয়ে কি জামাই আদর করছেন? দিনের পর দিন যাচ্ছেন, সকালে আসছেন, রাত্রিবেলা ডিনার খেয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, বাড়ি গিয়ে আবার সকালবেলায় যাচ্ছেন, ব্রেকফাস্ট থেকে শুরু হচ্ছে, ডিনারে গিয়ে শেষ হচ্ছে। নাটক চলছে নাকি এগুলো? কোনো তথ্য কি উঠে আসবে আপনারা মনে করছেন? আমি মনে করি না। এতদিন লাগে না? আমরা তো শুনেছি একটা 3rd ডিগ্রি বলে কথা আছে, আপনারা সবাই জানেন। দিনের পর দিন চলে যাচ্ছে, মানে একটা খেলা চলছে। তারপর এবার পলিগ্রাফ টেস্ট করতো, মানে না। আজকে এতদিন হয়ে গেল, আপনারা বলুন তো, তবু কারোর নাম বেরোলো না কেন? মনে তো সন্দেহ জাগবেই, স্বাভাবিক। 9 আগস্ট আর.জি. কর হসপিটাল থেকে একটি ফোন যায়, বলা হয় আর.জি. কর হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনারা শিগগিরই চলে আসুন, আপনাদের মেয়ে সুইসাইড করেছে। অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি জানতেন মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুটা হচ্ছে খুন, মার্ডার। তা সত্ত্বেও কেন তিনি বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে? আর.জি. করে 4-5 জন অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন। এই খবরটি কে দিয়েছিল? তাকে কেন খোঁজা হচ্ছে না? আচ্ছা, এই অ্যাসিস্ট্যান্ট সুপারকে কে এই কথাটি বলবার নির্দেশ দিয়েছিলেন? মিস্টার সুপার, প্রিন্সিপাল, সন্দীপ ঘোষ, তাই তো? একটার পর একটা আছে তো, একে একে 2 হয়তো। আচ্ছা, সন্দীপ ঘোষ অ্যাসিস্ট্যান্ট সুপারকে এই কথা বলতে বলেছিলেন। সন্দীপ ঘোষকে কে বলেছিল এই কথাটি বলবার জন্য? আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই ঘটনা ঘটার পর বিনীত গোয়েল সিপি প্রচন্ড রকম তৎপর হয়ে ওঠেন ধামাচাপা দেওয়ার জন্য। আমরা দেখেছি, এটা আমরা কেউ মন গড়া কথা বলছি না। আমরা সারা বাংলাবাসী কেন, সারা বিশ্ববাসী দেখেছি পুলিশ কতটা তৎপর হয়ে উঠেছিল, ভয়ঙ্কর তৎপর। বিনীত গোয়েলকে কে নির্দেশ দিয়েছিলেন? অঙ্কটা মিলছে না। সন্দীপ ঘোষ আর.জি. করের অধ্যক্ষ, প্রিন্সিপাল, নাহলে তার কত বড় বুকের পাটা হয় অপরাধীকে লুকাবার? বিনীত গোয়েলকেই বা কে নির্দেশ দিয়েছিলেন তৎপর হয়ে ওঠার জন্য? ধামাচাপা দিতে হবে, বডি তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হবে, বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেওয়া যাবে না। বিকেল 4টের পর পোস্টমর্টম হয় না, 6টায় কি করে পোস্টমর্টম হলো? কে নির্দেশ দিয়েছিলেন? আমি ঠিক বলছি না? এতটা কেন তার দরকার হয়ে পড়লো ধামাচাপা দেওয়ার জন্য? তড়িঘড়ি করে সব চেপে দেওয়া, মুছে দেওয়া, ডিলিট করে দেওয়া রাতের অভিশাপের সব ছবি, মুহূর্তগুলো। কি কারণে? কি এমন দায় পড়েছে তার আগুনে হাত দেওয়ার জেনে বুঝে? তিনি তো আগুনে হাত দিয়েছেন জেনে বুঝে। দরকার ছিল না তো? যে অপরাধ করেছে তাকে সামনে এনে দিতেন যে হ্যাঁ, এই অপরাধ করেছে, একে শাস্তি দাও, ফাঁসি দাও। তাহলে তার গদিও নড়ে উঠত না। চেয়ারটা থরথর করে কাঁপছে, আমরা সবাই দেখছি তো সেটা। এই দিনটা দেখতে হতো না তাকে? এখন প্রশ্ন একটাই, কে সেই মহান ব্যক্তি যাকে বাঁচাবার জন্যে বা কোন র্যাকেট লুকোবার জন্যে তাকে এতখানি ভয়ঙ্কর ডেসপারেট সিদ্ধান্ত নিতে হয় পুরোটা চেপে দেওয়ার জন্য? এটা সত্য? নাকি এটা সত্য যে সবকিছু সংগোপনে ঘটেছে, সবকিছু আড়াল করে রাখা হয়েছিল, তাকে জানতে দেওয়া হয়নি? এমনটা কি হয় নাকি? মহা একটা অন্যায় হয়েছে বাংলায়,
একটা 31 বছরের মেয়ের সাথে যে কাণ্ড ঘটেছে, ভিক্ষা না, তার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষা মুখে আসে, বলতে পারি না। খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, অতন্দ্র প্রহরীর মতন চেয়ার ধরে বসে আছেন। যে কোনো মুহূর্তে কিন্তু চেয়ার উল্টে যেতে পারে। আমি এই কথাটা বলছি, জানেন, একটা কথা আপনাদের বলে নি। আমার একটা বই আছে সবার উপরে, আমি লিখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই, তার পূর্বজন্ম পরজন্ম নিয়ে নাড়াচাড়া করেছিলাম, তারপরে লিখেছিলাম। যে মানসিকতা থেকেই হোক লিখেছিলাম, উনি পূর্বজন্মে কে ছিলেন, এই জন্মে কি হয়েছে, কি করবেন আগামীতে, আরো কি হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়, জানেন। আমি 25টা বছর দিয়েছিলাম ওই বইটা লেখার জন্য, 25টা বছর। একটা কথা আরো বলি এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ লড়াই করে এসেছিলেন, তখন তাকে আমার কেন, বহু মানুষের, লক্ষ কোটি মানুষের মনে হতো সততার প্রতীক। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, উনি পঙ্কিল আবর্তে জড়িয়ে গেছেন। উনি ডানে বায়ে সামনে পিছনে নিচে ওপরে যেখানেই হাত বাড়াবেন, যেখানেই পা বাড়াবেন, সেখানেই থকথকে কাদা, জঘন্য পচা পাক। ছেটে ফেলতে আর পারছেন না। ঠক বাঁচতে গা উজাড়, জানেন না, ঠক বাঁচতে গা উজাড়। আজকে যদি উনি সব ঠকদের ছড়িয়ে দিতে চান, তাহলে কিন্তু বুঝতেই পারছেন, বলার দরকার হবে না। ডক্টর, আপনাকে সকাল থেকেই আহ্বান করছি, অনেক রকম সাড়া পেয়েছি, কিন্তু এখন ক্যামেরাবন্দি করবার জন্য আজকে আপনাকে এখানে আহ্বান করেছি। আপনি দয়া করে এখানে উপস্থিত হবেন এবং আপনার কাছ থেকে কিছু জানবার চেষ্টা করব খুব সংক্ষেপে। আগের দিন আপনার হয়তো কিছু সমস্যা হয়েছে, আমি বুঝতে পেরেছিলাম। আপনার সাথে যোগাযোগ করবার জন্য স্পিড বক্স রেখেছি, এর মাধ্যমে আমি আপনার রেসপন্সগুলো নেবার চেষ্টা করব এবং রেকর্ডিং করবার চেষ্টা করব। হেল্প করুন প্লিজ। আমি জানি আপনার অসুবিধা হয়, বারবার গভীর নিদ্রা ভেঙে উঠে আসতে আপনার এরকম অসুবিধা হয়, তো দয়া করে আপনি আরেকবার আসুন। এটা আমার হাতে রয়েছে, এটা থার্মাল গান। আমি এটা দিয়ে এখন আপনাদের কিছু বোঝাবার চেষ্টা করি। এটা হচ্ছে, আমি দেখুন আমার ক্যামেরা পার্সনকে বলবো এই নাম্বারটি ঠিকভাবে ধরতে, যাতে আমার দর্শকরা দেখতে পান। আচ্ছা, এখানে নাম্বারটা দেখাচ্ছে 63.6। আমি জাস্ট তার ফটোতে টাচ করলাম। 79.0, 79.6, অথচ একটু নামিয়ে আনলেই সঙ্গে সঙ্গে টেম্পারেচার কিন্তু 63 চলে আসছে। 63, 65, একটু তুলে নিলেই, ছবির গায়ে ফেললেই 79। মানে তফাৎ হচ্ছে এটাই, আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কেন এটা বলছি, তিনি এখন কি পরিস্থিতিতে আছেন। এটার অর্থ কি বলে জানেন? আমাদের প্রেতশাস্ত্রে বলে, আরেকবার একটু দেখুন আপনারা, 62তে নেমে আসছে, একটুখানি তার বডিটা টাচ করলেই চলে আসছে 79। মানে কতখানি 80, মানে 18 বেরিয়ে যাচ্ছে, 18 পয়েন্ট এরকম বেড়ে যাচ্ছে, সংখ্যাটা এতটা বেড়ে যাচ্ছে। 62 থেকে 80। প্রেতবিদ্যা
বা এই যে সিস্টেম, এতে কি বলে জানেন? এই যন্ত্রের যে তারতম্যটা আপনারা দেখছেন, ছবিতে ফোকাস করলে 80, এটার অর্থ আপনাদের আজকে একটু বুঝিয়ে বলি। মানে এই তথ্যটা শোনার পরে কিছু মানুষের ঘুম কিন্তু ছুটে যাবে, আরো যা গেছে এবার টোটালি পাগল হয়ে যাবে আমার মনে হয়। এর অর্থ বলে পেট স্বাস্থ্যে টেম্পারেচার ছবিতে আসছে, বেড়ে যাচ্ছে, সরিয়ে নিলে কমে যাচ্ছে, নর্মালে আসছে। অর্থাৎ আমার যুক্তি এবং বিদ্যার কথা বলছি, কিন্তু পরবর্তী প্ল্যানচেটে তাকে প্রশ্ন করলে কি উত্তর আসবে আমি জানি না, কিন্তু উত্তরটা আমি আগেই দিয়ে দিই, এটা আমাদের বিদ্যার কথা বলছি, পেট বিদ্যার কথাই বলছি। এখন এই মুহূর্তে যে পরিস্থিতিতে বা যে পরিণতিতে দাঁড়িয়ে রয়েছেন, উনি কিন্তু ধীরে ধীরে জ্বালামুখীতে পরিণত হবেন। জ্বালামুখী, আমার ধারণা ইনি ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিতে পারেন। আইন কি করবে জানি না আমরা, কেননা অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে, মুছে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। অবশিষ্ট হয়তো কিছুই নেই অপরাধীদের ধরবার জন্য। আমি স্পিড বক্সটা অন করব এবং আপনাকে যোগাযোগ করবার চেষ্টা করব। ডক্টর ম্যাডাম, প্লিজ একটু সারা দিন। প্লিজ একটু সারা দিন ডক্টর, প্লিজ প্লিজ একটু সারা দিন। আপনি এসেছেন? প্লিজ রেসপন্স, প্লিজ। My God! My God! ডাক্তার, আপনি এসেছেন? সম্ভবত ক্যামেরায় ধরা পড়েছে, খুব সূক্ষ্ম একটা শব্দ এসেছে, কিন্তু আপনি এসেছেন? আরেকবার আমার দর্শকদের কাছে পরিষ্কার হওয়ার জন্য আরেকবার। Please respond. Please. Please respond to me. আপনারা শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? বিদেহী আত্মার সাড়া আপনারা পেয়েছেন? যদি শুনতে না পান কানে হেডফোন লাগান প্লিজ। আমি পরিষ্কার শুনেছি, আমি পরিষ্কার শুনেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি কয়েকটা প্রশ্ন করব, প্লিজ খুব সংক্ষেপে আপনি উত্তর দেবেন প্লিজ। আজ সারা বাংলা দাউ দাউ করে জ্বলছে সর্বত্র আপনার মৃত্যু রহস্য কারণ উন্মোচনে এবং দোষীদের সাজা দেওয়ার জন্য। আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সিংহাসন নাড়িয়ে দিয়েছেন। আজ দিকে দিকে মিছিল, মৌন মিছিল, মোমবাতি মিছিল, সভা সমাবেশ, পথ অবরোধ সব চলছে। সবার একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আপনি কি অনুভব করছেন? আপনি এগুলো কি অনুভব করছেন? জানতে পারছেন? আরেকবার প্লিজ, আপনি এগুলো কি জানতে পারছেন? সারা বাংলা দাউ দাউ করে জ্বলছে। আমাদের মুখ্যমন্ত্রী চেয়ার নড়ে উঠেছে। আপনার বিচারের জন্য সভা সমাবেশ হচ্ছে প্রতিদিন। আপনি কি জানতে পারছেন এগুলো? আরেকবার সারা পেয়েছি, আরেকবার প্লিজ, প্লিজ ওয়ান টাইম।
একটা শব্দ এলো, আপনার কষ্ট হচ্ছে এগুলো দেখে। কিন্তু আপনি যোগাযোগ করতে পারছেন না কারোর সাথে। আসলে একটা মাধ্যম চাইতো যোগাযোগ করবার। এই টাইমে বেশিরভাগ এই ধরনের মৃত্যু ঘুমিয়ে থাকে, সুষুপ্তিতে থাকে। তাদেরকে টেনে ডেকে এনে রিপ্লাই নেওয়া অত্যন্ত জটিল এবং কঠিন ব্যাপার হয়। প্লিজ, আমি আর 2-4টে প্রশ্ন করব, খুব কঠিন কঠিন প্রশ্ন হলেও আপনার উত্তর। ওকে 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 সেদিন রাত্রে আপনি কি সেমিনার রুমে ঘুমিয়ে পড়েছিলেন? বলুন প্লিজ। সেদিন রাত্রে আপনি, হ্যাঁ, একবার সেমিনার রুমে ঘুমিয়েছিলেন সেদিন? বলুন প্লিজ। ডক্টর ম্যাডাম, আপনি সেদিন সেমিনার রুমে, হ্যাঁ, আরেকবার বলুন প্লিজ। সেমিনার রুমে ছিলেন? একটিবার বলুন। সেমিনার রুমে ছিলেন আপনি? বলুন প্লিজ। সেমিনার রুমে ছিলেন? ডক্টর ম্যাডাম, আপনি সেমিনার রুমে ছিলেন না? মাই গড, সেমিনার রুমে ছিলেন না? তার মানে আপনি অন্য কোথাও শুয়েছিলেন, স্টাডি রুম বা ডক্টর রুম, সেখানে এই দুর্ঘটনা ঘটিয়ে তারপরে সেমিনার রুমে ওই যেখানে আপনি পড়েছিলেন নিচে একটি কার্পেটের ওপর, সেইখানে এনে রাখা হয় পরিপাটি করে সাজিয়ে। সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমে উনি শোননি সেদিন? আপনারা সাউন্ডটা কিন্তু আবার দেখবেন, হেডফোন লাগিয়ে শুনবেন। হ্যাঁ বলুন। অন্যত্র খুন করা হয়েছিল? অন্যত্র খুন করা হয়েছিল? ডক্টর ম্যাডাম প্লিজ, প্লিজ, আপনি জেগে উঠেছেন আমি বুঝতে পারছি, প্লিজ রেসপন্স দিন, খুব তাড়াতাড়ি একটু রেসপন্স দিন। আপনার ঘুম আছে বারবার, আমি সেটা বুঝতে পেরেছি। আপনি অন্য কোথাও আপনাকে মারা হয়েছে? আপনার উপর চড়াও হয়েছিল অন্য কোথাও? প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম, প্লিজ একটু পরিষ্কার করে, আমার দর্শকদের বুঝতে সুবিধা হবে। আপনি অন্যত্র, আপনাকে আক্রমণ করা হয়েছিল, অন্যত্র আপনার সাথে এই ব্যবহার করা হয়েছিল। একটা রেসপন্স পেলাম। আপনাদের কিন্তু বারবার দেখতে হবে ভিডিওটা হেডফোন লাগিয়ে। আরেকবার বলুন প্লিজ, একটু জোরে। অন্য কোথাও আপনার উপর আক্রমণ হয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, অন্য কোথাও আক্রমণ হয়েছিল এবং সেখান থেকে মেরে সবকিছু করার পর বডিটা খালি হেনে ফেলা হয়েছিল। মাই গড, মাই গড। হ্যাঁ 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 হ্যাঁ, শব্দ আসছে। উনি আবারও রেসপন্স দিলেন, আবারও রেসপন্স দিলেন। খুব খারাপ লাগছে ডক্টর ম্যাডাম, খুব খারাপ লাগছে। কতখানি চক্রান্ত হয়েছিল আপনার সাথে। আচ্ছা, আপনি কি এদের নিজে হাতে মারতে চান? আপনি জ্বালামুখী হয়ে উঠছেন, আমি সেটা দেখলাম। আপনি কি নিজে হাতে মারতে চান, প্রতিশোধ নিতে চান? রেসপন্স প্লিজ। আইন কি করবে জানি না, সত্য উদ্ঘাটিত হবে কিনা, প্রমাণিত হবে কিনা অপরাধীদের অপরাধ জানি না আমরা কেউ, অনেকদিন হয়ে গেল। যদি বিচার না হয় আপনি কি তাদের নিজে বিচার দেবেন?
ডক্টর ম্যাডাম, একটু রেসপন্স দিন। আইন যদি বিচার না দেয় আপনি কি দেবেন? বলুন প্লিজ। হ্যাঁ, মাই গড, হ্যাঁ, হাই ঈশ্বর, তার মানে কোটি কোটি মানুষ যেটা বলছে, আমাকে মেসেজও করেছেন যে ডক্টর ম্যাডাম নিজে হাতে এদেরকে শাস্তি দিক। আপনারা উত্তরটা পেয়েছেন, উত্তরটা আপনারা দেখে নেবেন, বারবার দেখবেন, একবারে হয়তো বুঝতে পারবেন না, বারবার রিপিট করে দেখুন উত্তরটা কি এসছে। উনি কিন্তু রেসপন্স দিয়েছেন এবং সেটা পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন সেটাই। আমার দর্শকরা মনে শান্তি পাবে আপনার এই উত্তরটা পেয়ে, উত্তরটাতে শান্তি পাবে। আপনার ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, সেজন্য কি যন্ত্রণা অনুভব করছেন আজও? প্লিজ বলবেন। ভয়ঙ্কর মৃত্যু, যন্ত্রণা পাচ্ছেন আজও? আমার জানার খুব ইচ্ছা, আপনি কি যন্ত্রণা পাচ্ছেন আজও? প্লিজ টেল মি, প্লিজ একটিবার বলুন, আপনি কি যন্ত্রণা পাচ্ছেন আজও? আপনি শেয়ার করুন আমার সাথে, আপনি কি যন্ত্রণা পাচ্ছেন? আপনার দেহ নেই কিন্তু মন আছে, তাই মানসিক যন্ত্রণায় এক্ষেত্রে আপনাকে হয়তো ভীষণভাবে বিপর্যস্ত করবে, বিব্রত করবে, সেটাই আমি জানতে চাইছি। প্লিজ, ভয়ঙ্কর একটা মৃত্যু অতিক্রান্ত হয়েছে বেশ কদিন, আপনি কি যন্ত্রণা পাচ্ছেন? বলুন প্লিজ। প্লিজ বলুন, প্লিজ বলুন। আচ্ছা, আরজি করে একটা র্যাকেট চলতো, সিন্ডিকেট, মৃতদেহ বিক্রি করা, পাচার করা, দেহের অর্গান পাচার করা, শিশু পাচার করা, বজ্র পাচার করা, ইত্যাদি ইত্যাদি নোংরামিতে ভরা আরজি কর হসপিটাল। আপনি জেনে গেছিলেন? আপনি জেনে গেছিলেন? প্লিজ, এই খবরটা জানতে পারলে কিন্তু মাই গড, মাই গড, আপনারা রিপিট করে দেখুন কি অ্যান্সার আসছে, রিপিট করে দেখুন আপনারা, আপনাদেরকে এটাই বলার। আর দুটো প্রশ্ন আছে আমার, প্রশ্ন অনেক আছে, আমি অল্প অল্প করে আপনার কাছে প্রশ্ন রাখবো, একটু একটু করে উত্তর দেবেন প্লিজ। আজকে এই কথাটা বলতে একটু কুণ্ঠা বোধ হলেও আমাকে বলতেই হচ্ছে। আপনার মৃত্যুর পর পোস্টমর্টমে 150 গ্রাম ফ্লুইড পাওয়া গেছিল আপনার গুপ্ত অঙ্গ থেকে। অনেক গবেষণার পর বিশেষজ্ঞরা বলেছেন যে এতটা ফ্লুইড বা সিমেন্স পাওয়া গেছে, তার মানে অন্তত 20 থেকে 22 জন পুরুষ ধর্ষণ করেছিল। আমি বিশ্বাস করিনি, আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করিনি। আপনি বলুন, এটা কি সত্য না মিথ্যা? আরেকবার প্লিজ। 20-22 জন ছিল ধর্ষণ করতে, এটা বলেছে। আপনি যোগাযোগ করবার চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি। আমি আপনাদেরকে কি বলবো, আপনারা নিজেরাই বুঝে নিন, আমি এখানে কোনো কমেন্টস করবো না।
একটা প্রশ্ন, আপনি এখন কোথায়? আপনার 13 বছরের পুরনো বন্ধুর কাছে নাকি বাড়িতে? আপনি কোথায় আছেন এখন? কোথায় আছেন বলতে আপনি কোথায় থাকেন? সুষুপ্তিতে আপনি কোন জায়গাটায় বেশি পছন্দ করছেন, বা জেগে উঠলেও আপনি কোন জায়গাটায় পছন্দ করছেন? 13 বছরের পুরনো বন্ধুর কাছে অথবা বাবা মায়ের কাছে? প্লিজ বলুন। আচ্ছা, একটা পুরুষের গলা পেলাম, একটা পুরুষের গলা পেয়েছি। আচ্ছা, আপনার সাথে কে আছে? আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। মৃত্যুর পর একটা জগৎ, সেই জগতে কিন্তু সে শুধু একা থাকে না, তার আশেপাশেও অনেক বিদেহী আত্মা থাকে। একটা মেল ভয়েস পেলাম, কিন্তু আপনারাও নিশ্চয়ই পেয়েছেন। আচ্ছা, ইনি কে? আপনি ইনার কাছে এখন রয়েছেন? বা একসাথে আপনারা অনেকে আছেন? আপনার সাথে কি অনেকে আছে? আপনার সাথে কি এই মুহূর্তে অনেকে আছে? একজন পুরুষের গলা পেলাম। যোগাযোগ করবার ভীষণ চেষ্টা করছে। আচ্ছা, আমার আরেকটা জানবার খুব, আপনি কি তাহলে আরজি করে আছেন? আপনি কি আরজি করে আছেন? এই প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনার, একটু বিশ্রাম দেবো আপনাকে, কিন্তু আপনি কি আরজি করে আছেন? আপনি কি আরজি করে আছেন? প্লিজ বলুন। আপনি আরজি করে আছেন? আমার দর্শকরাও জানতে চায় আপনি কোথায় আছেন এখন। অনেকে লিখেছে উনি এখন কোথায় আছে, জানবেন। কিছু একটা বলবার চেষ্টা হচ্ছে, কিন্তু মেল ভয়েস পাচ্ছি কিন্তু এখন। আপনি কি ঘুমিয়ে গেলেন? প্লিজ আপনি সাড়া দিন। আপনি কি আরজি করে আছেন? প্লিজ ডক্টর একটিবার বলুন প্লিজ, প্লিজ। আপনাকে বিশ্রাম দেবো কিছুক্ষণের জন্য, প্লিজ একটুখানি বলুন। আরজি করে আছেন? আরজি করে আছেন? ধন্যবাদ বলছে একটা মেল ভাই, ধন্যবাদ বলছে। আমি ডাক্তার মুখ থেকে জানতে চাইছি, ওনার থেকে আমি রেসপন্স চাইছি। প্লিজ প্লিজ, আরজি করে আছেন? প্লিজ আপনি ধন্যবাদ বলে আপনি আপনারা চলে যেতে পারেন না। আমি প্লিজ, আপনি লাইন কাটবেন না প্লিজ, একটুখানি। আর আমাকে এখনো অপরাধীদের নাম জানতে হবে আপনার থেকে, এবং আমি জানাবো, বলেছি, কথা দিয়েছি, আমি জানাবো। আপনি একটুখানি বলুন, আরজি করে আছেন? অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবো এর থেকে। আপনি আরজি করে আছেন? আপনি আরজি করে? আপনি বলুন প্লিজ। মাই গড, তার মানে কি ধরে নিতে পারি আরজি করে বিদেহী আত্মার সাথে বিলীন হয়ে আছে, এমনটা কিছু? আমি বুঝতে পারছি ওনার কষ্ট হচ্ছে, এবং হয়তো সুষুপ্তির পথে আবার রওনা হচ্ছেন। আমি মেল ভয়েস পাচ্ছি বারবার, আপনারাও শুনতে পাচ্ছেন, কিন্তু আমার নাম জানবার আছে। আমি কিছুক্ষণের জন্য একটু বিরতি দেবো। হ্যাঁ, 1 ঘন্টা। আরেকবার বলুন। 1 ঘন্টা এরকম কিছু বললো। আপনারা রিভিউ করে দেখবেন ভিডিওটা, কি রেসপন্স আসছে। আমি আমার কানে যেটা আসছে সেটা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা পরেই আবার বলবো। তিনি অপরাধীদের নাম বলবেন, আমি 1 ঘন্টা বিরতি দেব, নিজের থেকেই বলবেন। ওকে, আপনি বিশ্রাম করুন, একটা রেসপন্স পেলাম এইমাত্র। আপনি বিশ্রাম করুন, ঠিক আছে। আমি এখন স্পিড বক্স বন্ধ করছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে যারা আছেন তাদের সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। তারা একজন ধন্যবাদ জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন মানসিকভাবে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের শান্তি দিন। একটু বিরক্ত করছি আপনাদের হয়তো, কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো কোটি কোটি মানুষের মনে শান্তি দেবে, অপরাধীর শাস্তি দেবে ধরা পড়লে। আপনার রিপ্লাই দেবেন কিন্তু, আমি আসছি আবার। ওকে, আপনার রিপ্লাই দেবেন তো প্লিজ? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি বন্ধ করছি, মেশিন বন্ধ করছি। বুঝতে পারছি অসুবিধা হচ্ছে। আসলে এইভাবে এতটা টাইম থাকাটা সত্যি কিন্তু দুরূহ ব্যাপার, কষ্টের ব্যাপার, এবং এক্ষেত্রে বিপদের ঝুঁকি থেকে যায়। আপনারা বুঝতে পারলেন যে প্রথম থেকে কণ্ঠস্বর আমরা পেলাম এবং বুঝতেও পারলাম, কিন্তু যত সময় এগোলো তখন দেখলাম মেল ভয়েস চলে আসছে। মানে মৃত্যুর পরেও কিন্তু যে জগৎটা, সেখানেও কিন্তু যারা বিচরণ করে তারা কিন্তু এসে যায়, সাথে থাকে, এমনটাই। আপনারা আশা করি মৃত্যু জগৎ বা মৃত্যুর পরে যে জগতে আত্মা বিচরণ করে সেই জায়গার কিছুটা খবর পেলেন, এবং আপনাদেরকে এইটা জিনিসটা যদি ভালো করে বুঝতে হয়, মন প্রাণ দিয়ে ঢুকতে হবে এর মধ্যে। আমরা একটা দলগত ভয়েস পেলাম এই মুহূর্তে, আপনারাও পেয়েছেন। এর অর্থ ডক্টর ম্যাডামের বিদেহী আত্মা এখন অনেকের সাথে রয়েছেন এবং সঙ্গবদ্ধ হয়েছে। এটাও কিন্তু একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি। মৃত্যুর পর তারা কিন্তু একটা জায়গায় গিয়ে অবস্থান করেন, যে যেখানে থাকে। উনি মায়াস্তরে আছে, আপনাদের আগেই বলেছি, মায়াস্তরেই আবদ্ধ আছেন। অনেকের মিলে একটা ভয়েস তরঙ্গের মতো যাচ্ছে। এই যন্ত্রটা কিন্তু একটা তরঙ্গের মধ্যে দিয়েই তারা যোগাযোগ করেন আমাদের সাথে। বিদেহীরা তরঙ্গের মাধ্যম দরকার হয়, এবং সেটা কিন্তু এই যন্ত্রের ভেতর দিয়েই সেই তরঙ্গটা ভেসে আসে। উনি মাঝে মাঝে অফ হচ্ছেন, এটাও সত্য কথা, সুষুপ্তিতে চলে যাচ্ছেন। দেখুন, আমরা মানুষের মধ্যেও দেখি না এই অনুভূতি, এই প্রবণতাটা। হয়তো তাদের ক্লান্ত শরীর, প্রচণ্ড পরিশ্রান্ত, তো তারা বসে থাকলেও হঠাৎ করে দেখবেন ঝিমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, ঘুমোতে চায়, আবার দরকার হলে জেগে ওঠে। তো ইনার এখন পরিস্থিতি কিন্তু ঠিক তাই। আমি যখন বলছিলাম মূল চক্রান্তকারী বা আপনার মৃত্যুর জন্যে দায়ী কজন, তখন আপনি তিনজনকেই সাড়া দিয়েছিলেন। যখন আমি বললাম একজন, দুজন, তিনজন বলার পর আপনি রেসপন্স দিয়েছিলেন। যন্ত্রে তিনজন ছিলেন। আর এখন আপনি বললেন, আমি যখন বললাম যে 150 গ্রাম সিমেন্স পাওয়া গেছে এবং ডক্টররা, বিশেষজ্ঞরা সেটার উপর গবেষণা করে বললেন এই 150 গ্রাম পাওয়ার পেছনে অন্তত 20 থেকে 22 জন পুরুষের উপস্থিতি। এবং সেটি বলার পরও আপনি বললেন যে ইয়েস, দুবার বলেছেন। তো এখন এটাই বলবার যে আপনার মূল মৃত্যুর জন্য মূল চক্রান্তকারী 3 জন, আর তারা আপনার মৃত্যু সংগঠিত করবার পর, সেটি ডিক্লেয়ার হওয়ার পর 20 জন কি তার আশেপাশে পুরুষ আপনার উপর চড়াও হয়েছিল, আপনার শরীরটার ওপরে। তখন আপনি অর্ধমৃত, এবং চড়াও হয়ে আপনাকে ধর্ষণ করে, যার জন্য 150 গ্রামের একটা ফ্লুইডের কথা উঠেছে। এটা পরিষ্কার হলো, দায়ী 3 জন, মৃত্যুর জন্য দায়ী 3 জন। দেখুন, আমার জীবনটা কিন্তু কেটে গেছে এর ভেতরে। প্রায় 37 বছর পাগলের মতন এর পিছনে দৌড়ে বেড়াচ্ছি। কি পেয়েছি আর কি পাইনি জানি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি বজায় রাখুন। ধন্যবাদ, শুভরাত্রি।